আবু সাঈদ একটি হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ। টিউশনি করে চলতেন এবং সেখান থেকে টাকা বাঁচিয়ে পরিবারকে সহায়তা করতেন। সেই রকম একজন মানুষ যিনি রাজনীতির সঙ্গে আমার জানা মতে যুক্ত ছিলেন না। দেখা গেল যে যাকে হত্যা করা হলো বা যিনি মৃত্যুবরণ করলেন, তার জীবনের মূল্য ৯.৫ লাখ টাকা ধরে সেই চেক আবু সাঈদের পরিবারের হাতে অর্পণ করতে। এখন একজন মানুষের জীবনের মূল্য, যার প্রতিশ্রুতি ছিল আকাশচুম্বী, অসাধারণ একটি মানুষ হয়ে উঠবার ক্ষেত্রে, এবং তিনি শাহাদাত বরণ করে কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার নাম লিখিয়ে গেলেন। ছাত্র আবু সাঈদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ আপনার শোতে এই কার্নেজ এর পর প্রথম আমন্ত্রিত হয়েছি, এবং অন্যান্য শোতে গিয়েও একই রকমের আমি কামনা ব্যক্ত করেছি। আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তখন 2019 সনে 12তম ব্যাচে ছাত্র হিসেবে এনরোলড হয়েছিলেন আমাদের আবু সাঈদ। আবু সাঈদ একটি হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ। টিউশনি করে চলতেন এবং সেখান থেকে টাকা বাঁচিয়ে পরিবারকে সহায়তা করতেন। সেই রকম একজন মানুষ যিনি রাজনীতির সঙ্গে আমার জানা মতে যুক্ত ছিলেন না, একজন সাধারণ ছাত্র। তিনি কতটা সংক্ষুব্ধ হয়েছিলেন এবং তার এই সংক্ষুব্ধতা আরো আপনার চরম মাত্রায় পৌঁছেছিল মৃত্যুবরণের আগের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি প্রমেল বড়ুয়া, তিনি আমাদের আবু সাঈদের ভাষ্য মোতাবেক একাধিক ইলেকট্রনিক মিডিয়ায় তিনি আগের দিন ইন্টারভিউ দিয়ে বলেছেন তাকে থাপ্পড় মেরেছিলেন। এই যে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তিনি করেছেন, এটির প্রথমত বিচার দাবি করছি আমি। দ্বিতীয়ত, ছাত্রলীগের সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার, তিনি এই ছাত্র অবস্থায় কিভাবে দুটি গাড়ির মালিকানা লাভ করলেন এবং সেটা মেনটেন করতে সক্ষম ছিলেন, এটারও আমার মনে হয় আলোর নিচে নিয়ে আসা দরকার। এবং জানা গেছে যে তার একটি গাড়ি ক্যাম্পাসে পার্কড অবস্থায় ছিল, সেটি সংক্ষুব্ধ লোকজন ভস্মীভূত করেছে। আরেকটি বেঁচে গিয়েছে, মূলত সেটি ভাড়া খাটে এই কারণে। এখন আমার সময় যে দুজন দায়িত্বরত ছিলেন, কমিটি ছিল না, শুধুমাত্র প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন তুষার এবং নোবেল। তাদের দুজনের গাড়ি তো দূরের কথা, মোটরসাইকেল ছিল কিনা সেটাও আমার স্মরণে পড়ে না। এখন কোন অবস্থায় কোন পরিবেশে পরিপুষ্ট হয়ে আঙুল ফুলে কলা গাছ হলে একজন দুটি গাড়ির মালিকানা অর্জন করে, সে বিষয়ে বর্তমান যারা দায়িত্বে আছেন প্রশাসনে, তাদের আয়নায় চেহারাটা দেখা দরকার। আপনার সবার সহযোগিতা না থাকলে এই রকমের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে না। এর জন্য যে রসদ, যে পরিস্থিতিটা তৈরি হলো বর্তমানে, তা দায় বর্তমান প্রশাসন যারা বিশ্ববিদ্যালয়টির দায়িত্বে আছেন তারা এড়াতে পারেন না। যে ফুটেজটা আমরা দেখেছি, আপনার দুজন শিক্ষক, তারা মাথায় হেলমেট পরে পুলিশের সঙ্গে আশেপাশে একই ধরনের ভূমিকায় রত ছিলেন। তারাই তড়িঘড়ি করে আপনার দেখা গেল যে যাকে হত্যা করা হলো বা যিনি মৃত্যুবরণ করলেন, তার জীবনের মূল্য ৯.৫ লাখ টাকা ধরে সেই চেক আবু সাঈদের পরিবারের হাতে অর্পণ করতে। এখন একজন মানুষের জীবনের মূল্য, যার প্রতিশ্রুতি ছিল আকাশচুম্বী, অসাধারণ একটি মানুষ হয়ে উঠবার ক্ষেত্রে, এবং তিনি শাহাদাত বরণ করে কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার নাম লিখিয়ে গেলেন। এবং সালাম, রফিক, বরকতের মতো নাম যেমন আমরা স্মরণ করি, সেই রকম শ্রদ্ধায় তার নাম কিন্তু ভবিষ্যতে
আমাদের আগামী প্রজন্মকে স্মরণ করতে হবে। সরকার আসবে যাবে, সরকার চিরস্থায়ী নয়, রাষ্ট্র স্থায়ী। এবং সেই জন্যই আমরা কিন্তু যে কোনো বক্তৃতায় শেষ করে আমরা স্লোগান ধরি, বাংলাদেশ চিরজীবী হোক। এই চিরজীবী হওয়ার যে সক্ষমতা, সেই জায়গাটায় আসলে কুঠারাঘাত করা হয়েছে এবং রাষ্ট্র কিন্তু বিপন্ন। এবং যে পরিস্থিতিতে আমরা নিয়ে গেছি সবাই মিলে, তাতে মনে হয় না যে আমরা সঠিক কাজটি করেছি। এখনো সময় আছে, আমাদের সম্বিত ফেরা দরকার এবং যে কোনো মূল্যে রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, আমাদের উচ্চকণ্ঠ হতে হবে এবং উই শুড ট্রাই টু সোল সার্চ এখন কোন অবস্থায় কিভাবে এই রাষ্ট্রকে রক্ষা করা যায় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি একটু আপনার আলোচনা থেকে আসি, যেটা আবু সাইদ সম্পর্কে বলেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু আবু সাইদ নিহত হওয়ার পর তার ফেসবুক ওয়াল থেকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করেছেন বা পোস্ট করেছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা সক্রিয় কর্মী শিবিরের। এর সত্যতা আসলে কতটুকু, যেহেতু আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, কোন তার শিবিরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে? দেখুন, আমি যে সময় তাকে ছাত্র হিসেবে ভর্তি হতে দেখেছি তখন আমার জানা মতে তার বিশেষ কোনো এই ধরনের রাজনৈতিক ছিল এমনটি জানা যায়নি। এখন আবু সাইদ তো জীবিত নেই যে রিফিউট করার জন্য তিনি দাঁড়াবেন। এখন আপনি যদি বলেন তিনি নেশাসক্ত ছিলেন, তিনি আপনার ভিন্ন রাজনৈতিক ধারার অনুসারী ছিলেন, এগুলো কোনো অবস্থায় কোনো কাউন্টে জাস্টিফিকেশন হতে পারে না একজন জলজান্ত মানুষকে মেরে ফেলার জন্য এটি স্বাধীন সার্বভৌম সভ্য রাষ্ট্রে। এখানে অনেকেই কিন্তু দায়ী হয়ে যাবেন। কেউ হবেন হুকুমের আসামি, কেউ হবেন আপনার সরাসরি প্রত্যক্ষভাবে ঠান্ডা মাথায় খুন করবার আসামি। সুতরাং আসলে আয়নায় নিজেদের চেহারাগুলো দেখা দরকার এবং সময় এসছে ঝেড়ে কেশে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার বয়ান হাজির করবার। ধন্যবাদ। জি, আমি মূল আলোচনাটা আসি যে রেমিটেন্স নিয়ে আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম, প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন, এই আন্দোলন জোরদার হতে পারে বলে মনে করেন কিনা, বা রেমিটেন্স যদি প্রবাসীরা বন্ধ করে দেয় সরকারের জন্য কতটুকু বিপদ আসতে পারে? দেখুন, আমার ৭১-এর কথা মনে পড়ছে। মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে প্রবাসী যারা সেই সময় দেশের বাইরে অবস্থান করছিলেন তারা কিন্তু দুর্ভেদ্য এবং সর্বকালের সেরা ঐক্যের পরিচয় হাজির করেছিলেন এবং জনমত সংগঠন থেকে শুরু করে আপনার অর্থ সংগ্রহ থেকে শুরু করে তহবিল গঠন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই পরিস্থিতি সেই অবয়ব যদি ধারণ করে এই আন্দোলনটি, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে। আপনার দুটি সোর্স অফ লাইফ ব্লাড আমাদের, একটি হচ্ছে অ্যাপারেল ট্রেড আর একটি হচ্ছে রেমিটেন্স। সেই জায়গায় যদি হাত পড়ে তাহলে আপনার ধার কর্য করে খুব বেশি দূর কিন্তু আগানো যাবে না।